মির্জা ফখরুল ও আব্বাসের মুক্তিতে কেটে গেল বাধা। গ্রেফতার নির্যাতনে পিছপা না হওয়ার ঘোষণা বিএনপির। সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। যশোর ও চুয়াডাঙ্গায় চাপমাত্রা 8-এর নিচে, রাজধানীতেও কমেনি শীতের অনুভূতি। ঘন কুয়াশায় ট্রেন ও বিমানের শিডিউল বিপর্যয়। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 1 টাকা 10 পয়সা বাড়ানোর সুপারিশ। যৌক্তিকতা যাচাই করে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিইআরসি। 2 মাস পর অবশেষে জামিন পেলেন বুয়েট ছাত্র ফারদিনের বান্ধবী বুশরা। তদন্ত রিপোর্ট দাখিলের আগ পর্যন্ত থাকবেন মুক্ত। পরিকল্পিত হত্যার অভিযোগ বাবার। এবং কক্সবাজারের টেকনাফে আবারও 4 কৃষককে অস্ত্রের মুখে অপহরণ। নিয়ে যাওয়া হয়েছে গহীন জঙ্গলে, উদ্ধারে পুলিশের অভিযান। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মুক্তিতে কেটে গেল বাধা। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বহাল রাখা হয়েছে হাইকোর্টের জামিনের আদেশ। বিএনপি নেতাদের আইনজীবীরা বলছেন, খুব শীঘ্রই মুক্তির কাগজ কারাগারে পাঠাবেন তারা। পল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষে উস্কানি দেওয়ার মামলায় 1 মাস ধরে কারাগারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিচারিক আদালতে 4 দফা খারিজের পর শেষমেশ গত মঙ্গলবার হাইকোর্টে জামিন পান বিএনপির শীর্ষ এই 2 নেতা। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে জামিন চাওয়া হয়নি এমন যুক্তিতে মুক্তির আদেশ স্থগিত চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ। রোববার এ বিষয়ে চূড়ান্ত শুনানি হয় প্রধান বিচারপতির আদালতে। প্রায় 1 ঘন্টা শুনানি শেষে মির্জা ফখরুল, মির্জা আব্বাসকে দেয়া হাইকোর্টের 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখেন আপিল বিভাগ। 1 মাসের মধ্যে জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। কোর্ট আইনের মাধ্যমে চলছে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তো আজকেই তো দেখলেন আপনারা, এবং আপনি দেখেন আমাদের যে ইন্টারিম অর্ডার যেটা দিয়েছিলেন সেটা তো রিকল করে দিলেন। বেলের ব্যাপারে ওনারা কিছু বললেন না, বেলটা থাকবে। বিএনপির আইনজীবীরা বলছেন, আদেশ হাতে পেলে খুব শিগগিরই মুক্তির কাগজ পাঠানো হবে কেরানীগঞ্জ কারাগারে। তাদেরকে শুধুমাত্র গ্রেপ্তার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, এবং মামলাও তাদেরকে সম্পৃক্ত করেছে রাজনৈতিকভাবে। যেহেতু আর কোনো মামলা নাই, কাজে আমরা মনে করি যে বেল বন্ড ফার্নিশ করার সাপেক্ষে তাদেরকে মুক্তি দেয়া হবে। গত 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষ হয়। নিহত হন 1 জন, আহত হন অর্ধ শতাধিক। দলটির কার্যালয়ে তল্লাশি চালিয়ে ককটেল উদ্ধারের কথা জানায় পুলিশ। 4 মামলায় গ্রেফতার করা হয় 450 বিএনপি নেতাকর্মীকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গ্রেফতার নির্যাতনে বিএনপি পিছপা হবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। তাদের অভিযোগ, সরকার বাংলাদেশি দূতাবাসগুলো ব্যবহার করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। তারেক রহমান ও জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতের নির্দেশের পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। একই দিন বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 27 দফা নিয়ে কুমিল্লায় আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সরকারের শীর্ষ পর্যায়ে ভারসাম্য আনা হবে। আজকে যে আওয়ামী লীগ নিজেরা তাদের নিজের ক্ষমতা নিজের টিকিয়ে রাখার জন্য নিজের জন্য সব করতেছে, আমরা এটা এখনই চিন্তা করছি না। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করবে তাদেরকে সকলকে নিয়ে আমরা সরকার প্রতিষ্ঠা করব। রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, সরকার বাংলাদেশি দূতাবাসগুলো ব্যবহার করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। বাংলাদেশ এমবাসিকে ব্যবহার করে আপনি ক্ষমতা থাকার এক্সটেনশন হিসেবে ব্যবহার করবেন, জনগণের অর্থ ব্যয় করে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। এই 27 দফা না করে আপনি কিন্তু রাষ্ট্র চালাতে পারবেন না। এদের মধ্যে পারবেন স্মার্ট বাংলাদেশ, আপনি ব্যাংক ডাকাতি করে নিয়ে যাবেন, এটা স্মার্টনেস না। এদিন দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 15টি পেশাজীবী সংগঠন নিয়ে সমমনা গণতান্ত্রিক জোটের আত্মপ্রকাশ ঘটায় বিএনপি। নির্বাচন তাদের অধীন হলে সুষ্ঠু হবে না, তার আলামত আমরা দেখতে পাই।
সেই আলামতে বোঝা যাচ্ছে যে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেয় দলটির নেতারা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে বিএনপি অশুভ খেলায় মেতেছে, তারা বাংলাদেশে অনির্বাচিত সরকার আনতে চায়। আর আন্দোলনের নামে কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজপথে সরব আওয়ামী লীগ। বিএনপি নেতাদের একের পর এক সরকার বিরোধী বক্তব্যের পাল্টা জবাব দিয়ে আসছেন শীর্ষ নেতারা। রোববার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্ষমতাসীন দলের নেতারা। বিরোধীরা অহেতুক সরকারের সমালোচনায় মেতেছে বলে দাবি তাদের। সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে বাংলাদেশ আজকে উন্নয়নের সোপানে অদম্য গতিতে এগিয়ে চলেছে। এটি আমাদের দেশের বিরোধী দলের রাজনীতিবিদরা দেখেও দেখে না, শুনেও শুনে না। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, বিএনপি, জামায়াত এবং তাদের সমমনা কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে এবং যথাসময়ে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। কোনো অবস্থাতেই নির্বাচনের একদিন আগেও শেখ হাসিনা পদত্যাগ করবে না, এই সরকারের পদত্যাগ করবে না। একই দিন রাজধানীর মিরপুরে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা সবসময় ষড়যন্ত্রের কথাও চিন্তা করে, তারা সবসময় কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা পেশি শক্তির মাধ্যমে ক্ষমতা দখল করবে সেটাই চিন্তা করে। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টি জেপির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন 14 দলের শীর্ষ নেতারা। তারা বলেন, সংবিধান নিয়ে টানাটানি শুরু করেছে বিএনপি, তাদের উদ্দেশ্য সফল হবে না। তাদের টার্গেট সংবিধান সংশোধনের নামে তারা আবার এই দেশকে একটি সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে রূপান্তরিত করতে চায়। খেলা তো হবে, আন্দোলনীয় হবে, নির্বাচনীয় হত্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে। আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এটা হলো বাংলাদেশের ওপর পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সরকার। আর তাই তো সম্প্রতি সব রাষ্ট্রদূতকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা ঠেকাতে রাষ্ট্রদূতদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকার বিরোধী অপপ্রচার রোধে দ্রুত ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব ও এর 6 শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর গত 1 বছরেরও বেশি সময়ে নানা দ্বিপাক্ষিক আলোচনা করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সাক্ষাৎ করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর। 2022 সালে নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের পক্ষ থেকে নিয়োগ দেয়া হয় আইনজীবী। অন্যদিকে দেশবিরোধী প্রচারণায় লবিস্ট নিয়োগের অভিযোগ ওঠে বিএনপির বিরুদ্ধে। গেল বছর এমন নিষেধাজ্ঞা আরও আসবে এমনটা ধরে নিয়েছিল বিএনপি সহ বিরোধী নানা মহল। দে ওয়্যার অ্যাসিওরড যে নতুন করে আরো স্যাংশন আসবে, সেটাকে মিলিয়ে 10 তারিখে তারা একটা সেলিব্রিটি মোডে বিশাল একটা জনসভা করবে। বাঙালি মনে করবে যে সরকারের সাথে কোনো বন্ধু নেই। এর মধ্যে গত 31 ডিসেম্বর পররাষ্ট্র সচিবের দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয় বিদেশে নিয়োজিত বাংলাদেশের সব রাষ্ট্রদূতকে, যেখানে উল্লেখ করা হয় সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ওপর ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা ও ব্যক্তির ওপর একই বা অন্য কারণে নিষেধাজ্ঞা আসতে পারে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে। চিঠি পাঠানোর পরদিন 1 জানুয়ারি দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী, যেখানে সরকার বিরোধী অপপ্রচার চালালে তড়িৎ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় রাষ্ট্রদূতদের। যদি এরকম মিথ্যাকে ইউ রেসপন্ড টু ইট একের স্পন্টেনিয়াসলি, ওইটার জন্য আপনার ওই মিনিস্টার থেকে হুকুম পাবেন টবেন। Forget the old, practice. যদিও এর কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে আশঙ্কার কোনো কারণ নেই। আমাদের সাথে আমেরিকা এর খুব ভালো সম্পর্ক, আতঙ্কের কোনো কারণ নাই, আশঙ্কারও কোনো কারণ নেই। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাদের অন্যের ওপর খবরদারি খাটে না। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমেরিকার আপনার 72% জনগণ মনে করে আমেরিকার ডেমোক্রেসি খুব দুর্বল। গত প্রেসিডেন্সিয়াল ইলেকশন ওয়াজ এ ফ্রড ইলেকশন এবং তাদের দে হ্যাভ স্টোলেন দি ইলেকশন, এইরকম তাদের মন মানসিকতা। এই দেশের সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এই দেশের প্রত্যেকের মানুষের রন্ধে রন্ধে এই প্রিন্সিপলগুলো আছে। সো আমাদের অন্যরা মাতব্বরি করে এই পরামর্শ দেওয়ার দরকার নেই। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস ফি এক ধাক্কায় বাড়ল 10,000 টাকা। প্রতিবাদে রোগী ও স্বজনদের বিক্ষোভ, বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের। মৃদু থেকে এবার মাঝারি শৈত্যপ্রবাহ, কুয়াশার দাপট কমলেও তীব্র হচ্ছে ঠান্ডা। একদিনের ব্যবধানে যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে গেছে 7.8 ডিগ্রি সেলসিয়াসে। শীতে সবচেয়ে বেশি নাজুক অবস্থা ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীদের। ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, ভোর থেকে দেখা যায়নি অল্প দূরের দৃশ্য। যশোর ও চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। রোববার তাপমাত্রার পারদ 2 জেলায় দেশের সর্বনিম্ন 7.8 ডিগ্রিতে নেমে এসেছে। হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। হাড় কাঁপানো শীতের মধ্যেই নতুন বছরে ক্লাস করতে স্কুলে ছুটতে হচ্ছে শিক্ষার্থীদের। শেরপুরে পৌষের সকালে তীব্র ঠান্ডা আর শৈত্যপ্রবাহের চোখ রাঙানিকে উপেক্ষা করে গরম কাপড়ে নিজেকে মুড়িয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও উপস্থিত স্কুলে। যখন মানুষ ল্যাপের ভিতরে থাকে, আমরা সকালবেলা কষ্ট করে স্কুলে পড়ালেখা করতে আসি। সুনামগঞ্জের হাওর এলাকায় গেল কয়েকদিন ধরে ভোরে কুয়াশার কারণে মাঠে যেতে পারছেন না কৃষক। একই অবস্থা জামালপুরেও। প্রচন্ড ঠান্ডায় জমিতে যেতে না পারায় নষ্ট হচ্ছে ফসল। সবজি তোলা হইতাছি না, বেচাকিনি করা হইতাছি না। কুয়াশার সঙ্গে কনকনে বাতাসে কাবু সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূলেরা। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় চরম দুর্ভোগে তারা। অন্যদিকে শীতের কারণে চাঁদপুর, বগুড়া সহ বিভিন্ন জেলায় দেখা দিয়েছে নানা রোগের প্রকোপ। আক্রান্তের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। শিশু এবং বয়স্ক মানুষ এবং ইমিউনো কম্প্রোমাইজ, যেমন হচ্ছে ডায়াবেটিসের রোগী, এনারা আসলে একটু বেশি আক্রান্ত হচ্ছেন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের 17টি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। চন্দ্রাফসার ববি, সময় সংবাদ। এদিকে ঘন কুয়াশায় ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের কবলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্বজনদের জন্য বিমানবন্দরের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন অনেকে। আসি আসি বলে সে এখনো এলো না। গানের কলির মতো ফুল হাতে এমন অপেক্ষা প্রিয়জনের। আর এ দৃশ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালের। গত রাত থেকেই এখানে অপেক্ষা করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কুয়ালালামপুর থেকে ঢাকামুখী এয়ার এশিয়ার একটি ফ্লাইটের যাত্রীর স্বজনরা। গত রাতে অবতরণের কথা থাকলেও ঢাকায় নামতে না পেরে তা আবার চলে যায় মালয়েশিয়ায়। দ্বিতীয় দফায় এখনো নিশ্চিত না কখন আসবে ফ্লাইটটি। কুয়াশায় বলে বিমানে আসতে পারে না, আবার চলে গেছে। আমার বোন জামাই আসার কথা ছিল রাত 1টায়, আসে নাই। 2টা বিমান আসছে, 2টা বিমান রিটার্ন চলে গেছে। কই খাওয়া দাওয়া, কই কি। এই অবস্থা চলতে থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা এয়ারলাইন্সগুলোর। পার্শ্ববর্তী দেশে ভিজিবিলিটি কিংবা এয়ারলাইন সিস্টেম ডেভেলপ থাকার কারণে প্লেনগুলো কিন্তু ওখানে সহজে যে নেমে যেতে পারছে। সেখানে ঢাকা কিংবা আমাদের যে আশেপাশে যে এয়ারপোর্টগুলো আছে, এখানে কিন্তু আমরা ঘন কুয়াশা কিন্তু নামতে পারছি না। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে দুপুর 2টার পর থেকে স্বাভাবিক হচ্ছে উড্ডয়ন অবতরণ। ফ্লাইটগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ডাইভারশন যেগুলো হয়েছিল এগুলো ব্যাক করছে, আর যেগুলো ডিলে হয়েছিল কিছু ফার্দার ডিলে হচ্ছে। এখন পর্যন্ত 8টি এয়ারলাইন্সের ঢাকার ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এখনো উড্ডয়ন করতে পারেনি আরও 8টি ফ্লাইট। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিডিউল বিপর্যয়ে পড়েছে উত্তরবঙ্গ সহ বেশ কয়েকটি রুটে ট্রেনও। কমলাপুর থেকে কয়েক ঘন্টা দেরিতে ছেড়ে যায় প্রতিটি ট্রেন, আর এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা।
ঘন কুয়াশায় আশঙ্কাজনকভাবে কমে গেছে দৃষ্টিসীমা। দেশজুড়ে কুয়াশার প্রকোপ থাকলেও শৈত্যপ্রবাহ চলা উত্তরবঙ্গ ধুঁকছে সবচেয়ে বেশি। ফলে উত্তরের ট্রেনগুলোকে চলতে হচ্ছে ধীর গতিতে। প্রায় প্রতিটি ট্রেনই রাজধানীতে পৌঁছাচ্ছে গড়ে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। রোববার একতা, লালবনী, রংপুর, নীলসাগর, কুড়িগ্রাম এক্সপ্রেস 3 থেকে 4 ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছায়। একই কারণে দেরিতে চলছে দক্ষিণবঙ্গের সুন্দরবন এক্সপ্রেসও। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। 15 থেকে 20 মিনিট একটা ক্রসিংয়ে লাগছে, এই জন্য আর কি দেরি হইল। 9 ঘন্টার মধ্যে পৌঁছাবার কথা, সেটা এখন পৌঁছলো আপনার 11টার দিকে। প্রতি বছর শীতকালে ঘন কুয়াশার কারণে এ ধরনের শিডিউল বিপর্যয় হয় বলে জানান উত্তরের নিয়মিত যাত্রীরা। একটা ট্রেনও টাইম টু টাইম আমরা পাই না, শীতকালে বেশিরভাগ হয়, কুয়াশার কারণেই হয় এটা। কমলাপুর স্টেশন মাস্টার জানান, কুয়াশা কেটে দৃষ্টিসীমা স্বাভাবিক হলেই কেবল শিডিউল রক্ষা করা সম্ভব হবে। কিছুটা ডিলে থাকবে, এতটা সময় কভার করতে পারবে না। কুয়াশা কেটে গেলে তো অবশ্যই আমাদের আর শিডিউল বিপর্যয় থাকবে। সময়সূচি স্বাভাবিক নিয়মে নিয়ে আসতে আগামী কয়েকদিন লাগতে পারে বলে জানায় রেল কর্তৃপক্ষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1 টাকা 10 পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিতরণ সংস্থাগুলোর দাবি, দাম বাড়ানো না হলে বড় লোকসানে পড়তে হবে তাদের। রোববার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর শুনানি শুরু করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে অংশ নিয়ে বিতরণ সংস্থাগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 15.08% থেকে 27.48% বাড়ানোর প্রস্তাবের পক্ষে নানা যুক্তি তুলে ধরে। দাম না বাড়লে বিতরণ কোম্পানিকে ক্ষতির মুখে পড়তে হবে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের আবাসিক কনজিউমারের 61% হলো লাইফলাইন কনজিউমার, অর্থাৎ তাদেরকে আমরা ডিমান্ড চার্জ ছাড়া যদি বলি 3 টাকা 75 পয়সা হারে বিদ্যুৎ বিক্রি করি। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলছেন, বিতরণকারী সংস্থার প্রস্তাবের যৌক্তিকতা যাচাই বাছাইয়ের পাশাপাশি অংশীজনের মতামতের ভিত্তিতেই বিষয়টি চূড়ান্ত করা হবে। বিআরসি আইন 2003-এর 54 ধারায় আমাদের ভোক্তার যে সকল অভিযোগ তা নিষ্পত্তির সুযোগ রয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবকে অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে ক্যাব বলছে, এটা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। পাস থ্রু করে প্রস্তাব নিয়ে এসছে, বৃদ্ধি প্রস্তাব, এবং তারা তাদের ইচ্ছা মাফিক তাদের মুনাফা বৃদ্ধি এবং তাদের আয় বৃদ্ধি এর কৌশল গ্রহণ করেছে। গত বছরের 21 নভেম্বর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.92% বৃদ্ধি করা হয়, আর 2020 সালের 27 ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ফারদিনের পরিবার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে আবারও 4 কৃষককে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে। ভোরে তাদের অপহরণ করা হয়। জনপ্রতিনিধিদের দাবি, সংঘবদ্ধ সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করেছে, তবে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। টেকনাফে পাহাড়ের পাদদেশে রয়েছে স্থানীয়দের ধান ও ভুট্টা ক্ষেত। বন্য হাতির দল থেকে রক্ষা করতে প্রায়ই টংঘরে পাহারা দেন কৃষকরা। স্থানীয় ও স্বজনরা জানায়, শনিবার রাতে পাহাড় থেকে বন্য হাতির দল খেতে এসেছিল। তাদের পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়ে টংঘরে বসেছিলেন 4 কৃষক, কিন্তু রোববার ভোরে 20 থেকে 25 জন সন্ত্রাসী অস্ত্রের মুখে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। এদিকে অপহরণের সংবাদ পেয়ে তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধি জানান, পাহাড় ঘিরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা অবস্থান করছে। এর আগেও অনেক কৃষককে অপহরণ ও গুলি করা হয়েছে। থেকে 4 জন লোক অপহৃত হয়েছে। তা আমি সাথে সাথে ডিডি অফিসারকে ফোন করছি, আবার এই ওসি থেকে ফোন করছি, আমাদের এই বিভিন্ন সংস্থাকে ফোন করে জানাইছি। এর আগে টেকনাফের নীলা থেকে 3 দফায় 12 জনকে অপহরণ করা হয়, যারা অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে ফিরেছিলেন। সর্বশেষ গত 18 ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের 8 জনকে অপহরণ করা হয়েছিল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস ফি 1 ধাক্কায় 10,000 টাকা বাড়ানোয় বিক্ষোভ করেছে রোগী ও তাদের স্বজনরা। তবে পরিচালনাকারী সংস্থা সেন্ডর বলছে,
টাকা বকেয়া থাকায় তারা কম দামে সেবা দিতে পারছে না। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। নিজের ফ্যামিলিকে চালাতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। আমার বাবাকে কি করে আমি ওষুধ খরচ এগুলো ডায়ালিসিস খরচ এগুলো কি করে দেবো? বাড়ি ঘর দুয়ার আমাদের কিছু না, সব বিক্রি করে দিতে। এভাবে ক্ষোভ জানান কিডনির ডায়ালাইসিস সেবা নিতে আসা রোগীরা। 3 গুণের বেশি ফি বাড়ানোই ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকেন স্বজনরা। পরে তালা ঝুলিয়ে দেওয়া হয় পরিচালনাকারী সংস্থা সেন্ডুরের অফিসে। 396 টাকা বেড়ে হয়েছে 535 টাকা, এখন করেছেন 2935 টাকা। আমরা কিভাবে করব? কোনো মতে আমরা রোগীকে চিকিৎসা চালাই দিছি, এখন যদি এত দাম বেড়ে যায় আমরা কিভাবে চলবো? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন কিডনি রোগীকে আগে ভর্তুকি মূল্যে প্রতি মাসে 8টি ডায়ালাইসিস করালে দিতে হতো 4200 টাকা, কিন্তু এখন দাবি করছে 3 গুণের বেশি 14000 টাকা। এছাড়া মূল টাকার উপর বাড়ানো হয়েছে 5%। আমরা ঊর্ধ্বতন কথা বলেছি, আমাদের রোগী কল্যাণ থেকে বা আমাদের যারা অন্যান্য দানশীল ব্যক্তি আছে তাদেরকে যতটুকু হেল্প করে আমরা লোকালি চেষ্টা করছি। চট্টগ্রাম মেডিকেলে প্রতিদিন 150 জনের বেশি রোগী এই সেবা নেন। আর চট্টগ্রামে কিডনি রোগীর সংখ্যা 20 লাখের বেশি। এর আগেও বেশ কয়েকবার সেবা বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। বিপিএলের তৃতীয় রাউন্ডে আগামীকাল 2 ম্যাচ। দুপুর 1:30 উঠতে থাকা মাশরাফি সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা 6:30টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে তামিমের খুলনা টাইগার্সের বিপক্ষে। টানা 2 জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে এখন সিলেট। বোলিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। আগের ম্যাচেও তুলে নিয়েছেন 3 উইকেট। ব্যাটিংয়ে তরুণ তুর্কি শান্ত, জাকির, তৌহিদ হৃদয়ের সঙ্গে আস্থার বড় নাম মুশফিক, থিসারা পেরেরা। অন্যদিকে কাগজে কলমে আসরের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে হেরেছে রংপুরের কাছে। তবে মিরপুর মাঠের ক্রিকেট ছাপিয়ে এক্স ফ্যাক্টর হতে পারে টস। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মির্জা ফখরুল ও আব্বাসের মুক্তিতে কেটে গেল বাধা। গ্রেফতার নির্যাতনে পিছপা না হওয়ার ঘোষণা বিএনপির। সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা 8-এর নিচে। রাজধানীতেও কমেনি শীতের অনুভূতি। ঘন কুয়াশায় ট্রেন ও বিমানের শিডিউল বিপর্যয়। এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 1 টাকা 10 পয়সা বাড়ানোর সুপারিশ। যৌক্তিকতা যাচাই করে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিইআরসি। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।